স্ক্রিনটা আমারটা আসে নাই। নোটে চলে যাবে। পিডিএফ করছ নাই? হ্যাঁ, পিডিএফ তো না, সেখান থেকে করে না। পিডিএফ করা যাবে এখন, এই কয়েক সেকেন্ড লাগবে। সেভ enable সেভিং দিয়ে এডিট মোডে যেতে হবে। লাইভ কি স্টার্ট? ডেস্কটপে Lonely is our traditional dress. It's so much comfort consumes. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাইন্ডলি জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাইন্ডলি জানাবেন। ওকে, একটু অপেক্ষা করি। অনেকদিন পর আপনাদের কাছে আবার চলে আসলাম। আজকে মূলত আমার ফার্স্ট ক্লাস আপনাদের সাথে, এই পেইড ব্যাচের। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। মোটামুটি লেখাই আছে এখানে, চতুর্থ চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো। আর যেহেতু প্রথম ক্লাস, তো সেই ক্ষেত্রে একটু পড়াশোনা কম হবে, কথাবার্তা বেশি হবে। হ্যাঁ, অনেকদিন পর আসছি। জাহিদ আহমেদ জিসার সবাই সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমার ভয়েস ক্লিয়ার কিনা এটা একটু জানাবেন প্লিজ। আমরা একটু অপেক্ষা করি, আরো কয়েকজন জয়েন করুক। আচ্ছা, আমরা কি একটু ওয়েট করব নাকি শুরু করব, একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। আচ্ছা, একটু কাইন্ডলি জানাবেন আমি কি শুরু করব নাকি আরেকটু অপেক্ষা করব। আচ্ছা, অনেকে বলতেছেন যে শুরু করতে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি, যেহেতু রমজান মাস, সবারই ক্লান্ত বোধ কাজ করে, তো সেই ক্ষেত্রে শুরু করা উচিত। আচ্ছা, আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। সেটা হচ্ছে, অনেকে হয়তো আমাকে চিনেন, এর আগে হয়তো 2-3টা ক্লাসে দেখা হয়েছিল, ফ্রি ক্লাসে। পেড ক্লাসে আজকে প্রথম। তো আমার নাম হচ্ছে আতিক হাসান। তো আমি আপনাদের সাথেই থাকবো পুরো, বলতে পারেন বেশ জুড়েই। মাঝে মাঝে দেখা হবে। আর পড়াশোনা, সেটা একবার বলছি, গ্রাজুয়েশন হচ্ছে সিএসসি থেকে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর ছোটখাটো একটা জব করতেছি এই। আচ্ছা, আজকে আমরা মূলত HTML নিয়ে কথাবার্তা বলবো না, আজকে মূলত কথা বলবো চতুর্থ চ্যাপ্টার নিয়ে। তো চতুর্থ চ্যাপ্টারে কি কি আছে সেগুলো আমরা পরে দেখি। আমরা পরবর্তী স্লাইডটার দিকে যাই একটু, পরবর্তী স্লাইডে দেখি কি আছে। দেখেন এইখানে আমার ডিসপ্লের দিকে যদি খেয়াল করেন, লেখা আছে যে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। হেডিংটা শুধুমাত্র দেখেন, তো হেডিং এর মধ্যে থেকে আমরা যদি দুইটা পার্টে ভাগ করে নেই, একটা হচ্ছে দেখেন এইখানে ওয়েব ডিজাইন পরিচিতি, আর একটা হচ্ছে HTML। তো এইখানে আমি আবার ডিফাইন করে রাখছি যে প্রথমটা দেখেন, আমরা প্রথম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি আর পরের যেটা পার্ট আছে সেটা হচ্ছে HTML পার্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব, তবে স্টেপ বাই স্টেপ। ওকে, আচ্ছা দেখেন ফার্স্টেই বলতেছি যে ওয়েব ডিজাইন পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব, আর HTML নিয়ে আলোচনা করব পরবর্তীতে। ওয়েব ডিজাইনে অনেক বিষয় আছে, আজকে সবগুলো কভার করব না, আমরা মোটামুটি ভালোই কভার করব, পরবর্তীতে আমরা আরো বিষয়গুলো দেখব। তো আমি আগেই বলে রাখতেছি, আমি মোটামুটি এভাবেই কভার করব যাতে আপনারা বই না পড়লেও আমার স্লাইড পড়লেও অ্যাটলিস্ট আপনারা ভালো আনসার করতে পারবেন। ভালো আনসার বলতে আমি যে টপিকগুলো পড়াবো সেগুলো থেকে প্রশ্ন আসবে, ইভেন কমন পাবেন, 100% কমন পাবেন। আর রিকোয়েস্ট একটাই, আমি স্লাইডগুলো আপনাদের দিয়ে দেবো PDF আকারে, একটু কাইন্ডলি আমার ক্লাসের পরে কয়েকবার চোখ বুলাবেন, তাহলে দেখবেন যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, শুরু করা যাক। পরবর্তী স্লাইডটা দেখি আমরা। পরবর্তী স্লাইডে দেখেন যে ওয়েব পেজ বা ডকুমেন্ট, টাইটেলটা দেখেন যে ওয়েব পেজ বা ডকুমেন্ট, এই জিনিসটা কি? আমরা আলটিমেটলি কি জানি যে পেজ বলতে কি বুঝায়? পেজ বলতে এমন একটা পৃষ্ঠাকে বোঝায় যেখানে কোনো কিছু লিখতে পারি বা কোনো কিছু থাকে। মানে সহজ করে বলতে গেলে আমরা খাতার পেজের মূলত কি থাকে, কোনো কিছু লেখা থাকে, গ্রাফিক্স থাকে, এই টাইপের বিষয়গুলো থাকে, বা কোনো ড্রয়িং থাকে। আর ডকুমেন্টও একই কথা, মোটামুটি ওই পেজ আর ডকুমেন্টটা হচ্ছে ইংলিশ শব্দ, আর পেজটা হচ্ছে মূলত বাংলা শব্দ হিসাবে আপনার দুটাই ইংরেজি শব্দ, বাট আমরা মোটামুটি অনেকেই বলি যে পেজ, আর এটা হচ্ছে সিমিলার ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, আমরা একটু নিচের দিকে দেখি যে আমরা সংজ্ঞাটা কি বলছি, যে ওয়েব পেজ বা ডকুমেন্ট হলো অডিও, ভিডিও, গ্রাফিক্স এবং টেক্সট সম্মিলিত এক ধরনের পেজ যা সার্ভারে সংরক্ষিত থাকে এবং ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। দেখেন সংজ্ঞার দিকে যদি একটু আমরা লক্ষ্য করি, যে আগেই বলছি যে যেহেতু এটা পেজ, এখানে আমরা কি কি থাকবে, আমাদের থাকবে অডিও, ভিডিও, গ্রাফিক্স, টেক্সট। চারটা জিনিস মাথায় রাখেন, অডিও, ভিডিও, গ্রাফিক্স, টেক্সট থাকবে ওই পেজের মধ্যে। আর পেজটা কোথায় থাকবে? সার্ভারে সংরক্ষণ থাকবে। তো সার্ভার জিনিসটা কি সেটা আমরা পরবর্তীতে জানবো। আর এটা যেহেতু আমাদের সার্ভারে সংরক্ষণ থাকবে, এটাকে আবার এই ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেস মানে হচ্ছে এর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, যেমন অডিও, ভিডিও, টেক্সট, এইগুলো আমরা দেখতে পারবো বা পড়তে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, একটু কাইন্ডলি দেখেন। আচ্ছা, বিজয় ভাইয়াও ভালো পড়ায়, আমি হয়তো ওনার মতন পড়াইতে পারবো না, তবে আমি একটুকেই বলবো যে দেখেন, মানে আমাকে তো ফার্স্ট আপনারা এই প্রথম পাইছেন, বা পড়াশোনা একটু হয়তো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। একটু দেখেন, আমার কথাবার্তাগুলো মনে রাখেন, দেখবেন যে পরীক্ষার হলে মোটামুটি আমার কথাবার্তাগুলো কমন পড়তেছে আপনাদের, তখন হয়তো বুঝতে পারবেন যে না ভাইয়া পড়াইছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন কিনা, এটাকে যদি আরেকবার বলি যে ওয়েব পেজ বা ডকুমেন্ট হলো এমন এক ধরনের পেজ বা ডকুমেন্ট যার মধ্যে কি থাকবে, অডিও, ভিডিও, গ্রাফিক্স, টেক্সট, এই চারটা জিনিস মাথায় রাখবেন। এবং এটা কোথায় সংরক্ষণ থাকবে? এটা হচ্ছে একটা সার্ভারে সংরক্ষণ থাকবে, আর ওই সার্ভার থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। আমরা এত বেশি কথাবার্তা বলবো না, আমি যেহেতু স্লাইড দিয়ে দেবো, স্লাইডে লেখা আছে, আপনারা একটু দেখে নেন। ওয়েব পেজের উপাদান, তো একটু আগে সংজ্ঞা থেকে আমরা অলরেডি জানি আসছি যে ওয়েব পেজের মধ্যে যা যা থাকে
সেগুলো কি? অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, এই 4টা বিষয় আমরা সংজ্ঞা থেকে জেনে আসছি। তো উপাদান বলতে বোঝায় যে ওই পেজের মধ্যে আপনার কি কি আছে বা কি কি নিয়েই পেজটা গঠন করা হয়। তো আমি এখানে একটু মার্ক ডাউন করে রাখছি যে একটা হচ্ছে কি অডিও থাকতেছে, ভিডিও থাকতেছে, গ্রাফিক্স থাকতেছে, টেক্সট থাকতেছে, আরেকটা বিষয় এখানে আসছে সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। দেখেন যে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স এইগুলো মোটামুটি আমরা ক্লিয়ার, এইগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। সেটা তাও আমি হালকা করে একটু ব্রিফ করে দেই। অডিও হচ্ছে যেগুলা যে ভয়েস গুলো আমরা শুনতে পাই সেগুলোকে বলা হয় অডিও, আর ভিডিও হচ্ছে আমরা যেগুলোকে সাধারণত ওই দেখতে পাই, মানে অ্যানিমেশনের মতন মুভ টুভ করতেছে, নড়াচড়া করতেছে, এই টাইপের গ্রাফিক্স গুলাকে বলা হয় ভিডিও। আর গ্রাফিক্স কোনগুলো? গ্রাফিক্স গুলো মূলত হচ্ছে যে আমরা ইলিস্ট্রেটর বা বিভিন্ন ফটো যে দেখতে পাই, অনেকটাই বলতে পারেন যে আপনার পাসপোর্ট সাইজের ছবিটাই যখন এটা একটা কম্পিউটারে দেখা যায় সেটা হচ্ছে মূলত গ্রাফিক্স। আর টেক্সট হচ্ছে আমরা এই যে ওয়েব পেজ লেখাটা লিখছি, অথবা যে কোনো আমার নামেই যখন লিখি, এটা হচ্ছে আলটিমেটলি টেক্সট। এখন আসেন যে হাইপার লিঙ্ক জিনিসটা কি, এটা একটু আমরা বোঝার বিষয়, কারণ এই জিনিসটা আমাদের কমন না। হাইপার লিঙ্ক হচ্ছে এমন একটা ট্রাম যার মাধ্যমে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টে লিঙ্ক আপ করা থাকে এবং আপনি ইজিলি এক কন্টেন্ট থেকে জাম্প করে আরেক কন্টেন্টে যেতে পারেন। এই সিস্টেমটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক জিনিসটা হচ্ছে এমন একটা ট্রাম বা এমন একটা বিষয় যা কি করে একটা কন্টেন্টের সাথে কন্টেন্ট ক্যান বি এনিথিং, অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, যে কোনো একটা কিছু হইতে পারে। এই কন্টেন্টের সাথে আপনার যখন আরেকটা কন্টেন্টের কি হবে, লিঙ্ক আপ থাকবে, এই লিঙ্ক আপের যে টেকনিকটা সেটাই হচ্ছে হাইপার লিঙ্ক। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন যে ওয়েব পেজের উপাদানগুলো কি কি। ওয়েব পেজের উপাদান এখানে আমি 5টা ডিফাইন করে রাখছি। একটা হচ্ছে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, আর একটা হচ্ছে হাইপার লিঙ্ক। আর হাইপার লিঙ্ক জিনিসটা কি সেটা হয়তো বুঝতে পারছেন। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখেন এখানে আমি হেডিং এ বলে দিছি যে ওয়েবসাইট কি বা কাকে বলে। আমরা এতক্ষণ পর্যন্ত যা জানছি সেটা হচ্ছে ওয়েব পেজ বা ডকুমেন্ট, আর হচ্ছে ওয়েব পেজের উপাদান। এইখানে আমরা যা জানবো সেটা হচ্ছে ওয়েবসাইট কি বা কাকে বলে, অর্থাৎ ডেফিনেশন অফ ওয়েবসাইট। দেখেন ওয়েবসাইট জানার আগে মেন যে জিনিসটা জানার দরকার, ওই ওয়েবসাইটের সাথে আমরা পরিচিত না এরকম মানুষ কমই আছে। তো অনেকে দেখবেন যে আমাদের দাদা পরদাদার কথা যদি চিন্তা করেন, তারা হয়তো জানে না, কিন্তু এখন যদি আপনি ক্লাস 3-4 এর বাচ্চাকে জিজ্ঞেস করেন যে ওয়েবসাইট জিনিসটা কি, সে অ্যাটলিস্ট বলতে পারবে। সে ওটা না বলতে পারলে ফেসবুক, ইউটিউব এই বিষয়গুলো বলতে পারবে। তো এইখানে দেখেন ওয়েবসাইটের সংজ্ঞা যদি আমি বলতে চাই, এখানে আমি লিখে দিচ্ছি যে একই ডোমিনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। মাথায় রাখবেন ওয়েবসাইট জিনিসটা কি, একাধিক ওয়েব পেজের সমষ্টি, সেটা হচ্ছে ওয়েবসাইট। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ডোমেইন কিন্তু আপনার একটার আন্ডারে থাকতে হবে। মানে একটা ডোমেইনের আন্ডারে যদি একাধিক ওয়েব পেজ থাকে তাহলে সেটাকে আমরা বলবো ওয়েবসাইট। বুঝতে পারছেন? আমি যদি 2টা কিওয়ার্ড মাথায় রাখবেন, সবসময় 2টা কিওয়ার্ড মাথায় রাখবেন। আমরা ওয়েব পেজ জেনে আসছি, প্রবলেম নাই। এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একাধিক ওয়েব পেজ থাকতে হবে, আবার কি একই ডোমেইনের আন্ডারে, তখন সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ওয়েবসাইট। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার থাকেন আমরা পরবর্তী স্লাইডটাতে যাই। ওয়েবসাইট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখানে আমি মোটামুটি অনেকগুলো পয়েন্ট আমি মার্ক করে রাখছি। এইগুলো আপনারা যদি খেয়াল করেন, একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে মোটামুটি ওয়েবসাইট রিলেটেড যতগুলা প্রশ্ন আসবে আপনারা আনসার করতে পারবেন। একটুকু আমি শিওরলি বলতে পারবো। এখন আসেন যে ভাই আমি যেগুলো পড়াচ্ছি এগুলো আপনাদের মুখস্থ করতে হবে না। আসলে এই আইসিটি বইটা মুখস্থর বিষয় না, আপনারা জাস্ট মনে রাখবেন, বুঝবেন, আর আপনাদের মতো করে আপনারা লিখে ফেলবেন। একটুক আমি শিওর যে যদি আপনারা বুঝতে পারেন তাহলে লিখতে পারবেন, একটুক শিওর। আচ্ছা, এইখানে দেখেন ওয়েবসাইট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম যে তথ্যটা আছে সেটা হচ্ছে
প্রথম ওয়েবসাইট তৈরি হয় 1991 সালে 6 আগস্ট। একটু পয়েন্টগুলো মার্ক করা আছে, যেগুলো একটু বোল্ড করা আছে, এগুলো একটু বেশি মনে রাখবেন। যে প্রথম যে ওয়েবসাইট, মানে আমরা তো ওয়েবসাইট সম্পর্কে একটু আগে জানা আসছি, এই সর্বপ্রথম যে ওয়েবসাইটটা বানানো হয় সেটা হচ্ছে 1991 সালের 6 আগস্ট। এটা একটা এমসিকিউতে আসতে পারে, তাই আমি মার্ক করে রাখছি। তারপরে স্টেপটা দেখেন, প্রথম ওয়েব পেজকে বলা হয় হোম পেজ। একটু আগে আমরা কি জেনে আসছি যে একটা ওয়েবসাইটে একাধিক ওয়েব পেজ থাকে। ধরেন যে ওয়েব পেজ 1, ওয়েব পেজ 2, ওয়েব পেজ 3, ওয়েব পেজ n সংখ্যক ওয়েব পেজ থাকবে, একটু আগে আমরা জেনে আসছি। তো এইখানে যেটা বলতেছে যে আপনার প্রথম যে ওয়েব পেজটা থাকবে, প্রথম যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে হোম পেজ। অনেকটাই বলতে পারেন যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার গ্রামের বাড়ি কোথায়, তো গ্রামের বাড়ি বলতে আসলে বুঝায় যে আপনি কোন জেলা থেকে আসছেন, মানে আপনার প্রথম আইডেন্টিটি, মানে হচ্ছে আপনার জন্মটা কোথায়। বিষয়টা মাথায় রাখবেন যে যদি তোমার আইডেন্টিটি জিজ্ঞাসা করা হয় তখনই মাথায় যেটা আসবে যে আমার জন্ম কোথায় হয়েছে। তো আলটিমেটলি হোম পেজ বলতে বোঝায় এটাই যে হোম পেজের প্রধান মানে প্রথম যে পেজটা, সেটা মানে ফার্স্ট পেজ কোনটা, সেটাকে বলা হচ্ছে হোম পেজ। ওকে, এতটুকু বুঝছেন যে হোম পেজ জিনিসটা কি। হোম পেজটা হচ্ছে একাধিক পেজ থাকবে, তার মধ্যে প্রথম যে পেজটা আছে সেটাই হচ্ছে মূলত হোম পেজ। এইখানে এসে দেখেন যে আমরা নিচে কি লিখছি। নিচে লিখছি যে ওয়েব পেজের ঠিকানা স্ল্যাশ দিয়ে একক ঠিকানাকে বলা হয় ইউআরএল। খেয়াল রাখবেন, এখানে খুব কনফিউজিং একটা প্রশ্ন, মানে ম্যাক্সিমাম পোলাপানে এটা ভুল করে। প্রথম পার্টটা হচ্ছে কি, ওয়েব পেজের ঠিকানা স্ল্যাশ একক ঠিকানাকে কি বলতেছি আমরা, ইউআরএল। এখন আমি যদি বলি যে ওয়েবসাইটের ঠিকানা বা একক ঠিকানাকে কি বলে, এটা একটু মাথায় রাখেন। এখানে বলছি যে ওয়েব পেজের ঠিকানা বা একক ঠিকানাকে বলতেছে ইউআরএল। এখন এখানে ওয়েব পেজ না বলে আমি শুধু যদি বলতাম যে ওয়েবসাইটের ঠিকানা বা একক ঠিকানাকে কি বলে, তখন আনসারটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, তখন আর ইউআরএল থাকতো না। তখন যেটা হইতো সেটা হয়ে যেত ডোমেইন। আমরা এই ডোমেইন সম্পর্কে পরে আলোচনা করব। আমরা মূলত এখন ওয়েব পেজ নিয়ে আলোচনা করব, ডোমেইন সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো মাথায় রাখবেন, ইউআরএল আর ডোমেইন এই দুটাকে ঘুলায় ফেলবেন না। যখন ওয়েব পেজ কথাটা থাকবে তখন হবে ইউআরএল, যখন ওয়েবসাইট কথাটা থাকবে তখন হবে ডোমেইন। মাথায় রাখবেন। আচ্ছা দেখেন, এখানে আমি ইউআরএল এর ফুল ফর্ম লিখে রাখছি যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এইগুলো আসে, এগুলো আপনাদের এমসিকিউ কমন পড়বে, তো এইগুলা একটু মুখস্থ করে নেবেন। ইউআরএল রিসোর্স লোকেটর, ইউ থেকে ইউনিফর্ম, সরি ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউ থেকে ইউ স্ট্যান্ড ফর ইউনিফর্ম, আর স্ট্যান্ড ফর রিসোর্স, আর এল স্ট্যান্ড ফর লোকেটর। আচ্ছা পরবর্তী দেখেন যে এই কথাটা আমি অলরেডি বলে দিছি যে এই কথাটা কি, ওয়েবসাইটের ঠিকানাকে বলা হইতেছে ডোমেইন আর ওয়েব পেজের ঠিকানাকে বলা হইতেছে ইউআরএল। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। তারপরে টপিকটা দেখেন, তারপরে পয়েন্টটা সেটা হচ্ছে ওয়েবসাইটকে যে সার্ভারে রাখা হয় বা হোস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলে। একটু আগে আমরা কথা বলে আসছি যে আমরা যখন ওয়েব পেজের সংজ্ঞা দেখছি তখন আমরা বলতেছিলাম যে ওয়েব পেজটাকে একটা সার্ভারে রাখা হয়, মানে একটা জায়গায় রাখা হয়। সেই জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো যে জায়গাটাতে রাখা হইতেছে সেটাকে বলা হইতেছে কোথায়, সার্ভার। সেটাকে বলা হইতেছে সার্ভার। ওয়েব পেজটাকে আমরা যেখানে রাখতেছি সেটাকে বলা হইতেছে সার্ভার। আর রাখা আর হচ্ছে হোস্ট করা একই জিনিস। খেয়াল করবেন, অনেকেই এই হোস্ট কিওয়ার্ড দেখে আবার কনফিউজড হয়ে যাবেন না। সার্ভারে রাখা বা সার্ভারে হোস্ট করা একই জিনিস। তো সেই সার্ভারটাকে কি বলা হয়, ওয়েব সার্ভার। তো যদি এরকম সংজ্ঞা আসে আপনাদের যে ওয়েব সার্ভার কাকে বলে, তখন আপনারা যেটা বলবেন যে ওয়েবসাইটকে যে সার্ভারে রাখা হয় বা হোস্ট করা হয় তাকে কি বলা হয়, ওয়েব সার্ভার।
ক্লিয়ার? আপনারা যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমরা একটু পরবর্তী স্লাইডগুলোতে যাব। আরেকটা পয়েন্ট শেষ করে একটু জানাবেন প্লিজ, একটু কাইন্ডলি জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার কিনা, ইভেন আমি যা বলতেছি সেগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝে থাকেন আমরা পরবর্তী স্লাইডে যাব। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমরা কথা না বাড়ে এটাতে আসি যে বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকে ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে WWW যেটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। মানে একটু আগে তো জেনে আসছি যে ওয়েবসাইট, ওয়েব পেজ এগুলো সব জেনে আসছি। এখন এইগুলাকে যদি আপনি পুরা একসাথে বলতে চান, যে এই পুরা বিষয়টাকে যদি আপনি একসাথে বলতে চান, তখন সেটাকে বলতে হবে এই WWW। মানে এক কথায় বলতে পারেন যে বাংলাদেশেও কি আছে, মুসলমান আছে, পাকিস্তানেও আছে, ইন্দোনেশিয়াতেও আছে। তো আপনি যদি ওয়ার্ল্ডের পুরা মুসলমানটাকে চিন্তা করেন, তখন যেটা হবে সেটা হচ্ছে যে অনেকটা এই যে এরকম, পুরা মুসলমানটাকে যদি চিন্তা করেন তখন সেটা হচ্ছে ইসলাম। তো আলটিমেটলি এখানেও দেখেন যে এই আপনি দুনিয়াতে যত ওয়েবসাইট, ওয়েব পেজ আছে সেগুলোকে যদি চিন্তা করেন তখন সেটা হয়ে যাবে এই WWW। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার থাকেন আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে দেখেন আমি মোটামুটি একটু ফানি টাইপের কন্টেন্ট, যারা বুঝতে পারবেন তারা ভালো, আর যারা বুঝতে পারবেন না তারা বোঝার জন্য চেষ্টা করেন। অনেক ফেসবুক পোস্টে আপনারা দেখতে পারবেন লিজেন্ড খোঁজা হয়, অনেকটা এখানে লিজেন্ড টাইপের কথাবার্তা আছে হয়তো। দেখেন, সাকিব খান একজন ভালো খেলোয়াড়। বিগত বছরগুলোতে তার খেলাধুলার পারফরমেন্স খুব ভালো ছিল। ইতিমধ্যে 2টি সেঞ্চুরি করেন। এখন তিনি চাচ্ছেন ইন্টারনেট ভিত্তিক নিজের পরিচিতি বাড়াতে, কারণ আগামী নির্বাচনে জনগণের সেবাদানের জন্য নির্বাচনে আসতে চাই। সেই জন্য নিজের একটা ওয়েবসাইট বানাতে চান। ওয়েবসাইটটি বানাতে কি কি প্রয়োজন হবে? ওকে, দেখেন এটা একটু পড়েন যে এখানে জাস্ট হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদের পরে জাস্ট এটা হচ্ছে আপনার কোশ্চেন। আমরা মূলত সাকিব খানের কথা বলতেছি। সাকিব খান, সাকিব আল হাসান না। তো উনি মূলত খেলাধুলা ভালো পারে, উনার 2টা সেঞ্চুরি আছে। উনি এখন চাচ্ছে যে নির্বাচনে আসবেন। তো নির্বাচনে আসার জন্য তো উনার পাবলিসিটি দরকার। তো পাবলিসিটিটা উনি আবার ইন্টারনেট ভিত্তিক চাচ্ছে, যে ইন্টারনেটের মাধ্যমে যাতে মানুষকে মূলত জানাইতে পারে তার সম্পর্কে। এখন সেই জন্য সে একটা ওয়েবসাইট বানাইতে চাচ্ছে। ওই ওয়েবসাইটটার জন্য কি কি প্রয়োজন হবে এটা কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন যারা পারেন, আর না হলে আমরা নিচে থেকে দেখে বলে ফেলবো। আর আপনারা চাইলে নিচে এখানে যে আছে এগুলা কমেন্টে লিখে দিতে পারেন, তাহলেই হবে। আচ্ছা, আমরা তর্কে না যাই। সাকিব খানের 2 বউ 2 বাচ্চা, ওকে ব্যাপার না, ইনশাল্লাহ আমাদেরও দিবে, আপনারও হবে। ওকে, আমাদের মেইন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইটটি বানাতে কি কি প্রয়োজন হবে। তো ফার্স্ট যে জিনিসটা লাগবে, একটা ওয়েবসাইট আপনি যখন বানাইতে যাবেন তখন আপনার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ডোমেইন রেজিস্ট্রেশন লাগবে। প্রথম পার্টটুকু হচ্ছে আপনার ডোমেইন রেজিস্ট্রেশন। তো একটু আগে আমরা জেনে আসছি ডোমেইন জিনিসটা কি। ডোমেইনটা হচ্ছে কি? ওয়েবসাইটের ঠিকানা। মানে হচ্ছে সাকিব খানের ওয়েবসাইটে যাওয়ার জন্য তার তো একটা নাম থাকা দরকার। মানে কোন ওয়েবসাইটে গেলে সাকিব খানের ওয়েবসাইট বুঝতে পারবে, এই টাইপের একটা নাম থাকা দরকার। আর ওই নামটাকে বলা হচ্ছে ডোমেইন রেজিস্টার। লাইক আপনি যখন ফেসবুকে ঢুকতে চান তখন আপনি কি গুগলে যান যে google.com এরকম লিখেন না, আপনি লিখেন কি ফেসবুক। তার মানে কি আপনি ফেসবুকে যাইতে চাচ্ছেন। তো ঠিক ওরকম যে সাকিব খানের ওয়েবসাইটে যাওয়ার জন্য তার তো একটা ওয়েবসাইটের নাম থাকা দরকার, সেই নামটা রেজিস্ট্রেশনটা হচ্ছে মূলত ডোমেইন রেজিস্ট্রেশন। ওকে, তারপরে যে পার্টটা সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। তারপরে 2 নাম্বার যে পার্টটুকু আছে সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। ওকে, ওয়েব পেজ ডিজাইন কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, আপনি একটা নাম ঠিক করলেন যে sakibkhan.com, এটা হচ্ছে তার ওয়েবসাইটের নেম। কিন্তু সেখানে ঢোকার পরে মূলত কি কি দেখতে পারবে
সেটা তো দরকার, মানে একজন মানুষ কেন ঢুকতেছে তার সম্পর্কে জানার জন্য, বা সে কোন ধরনের সার্ভিস দিতেছে সেগুলো জানার জন্য। তো সেগুলো কিভাবে পাবে, সেগুলো অবশ্যই ওয়েব পেজের মধ্যে লিখে রাখতে হবে। আমরা জানি কি ওয়েব পেজে যা লিখে রাখে সেটা ইউজার দেখতে পায়। তো সেই জন্য আপনার কি করতে হবে, একটা সুন্দর করে তার যে যে সার্ভিস গুলা দিবে সেই সার্ভিস সম্পর্কে পুরো একটা ওয়েবসাইট, ওয়েব পেজ ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? 2 নাম্বার স্টেপ গেল। 3 নাম্বার স্টেপ, হ্যাঁ ভালো কথা, সে কি করলো, ওয়েবসাইট ডিজাইন করে ফেলছে, ডোমেইনও কিনছে। তারপরের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে সার্ভারে হোস্ট করা। কেন সার্ভারে হোস্ট করাটা ইম্পর্টেন্ট? তো আমরা জানি কি সার্ভার মূলত ইন্টারনেটে যুক্ত থাকে। আমরা জানি সার্ভার কি করে, ইন্টারনেটের মধ্যে যুক্ত থাকে। আর ইন্টারনেটে যুক্ত কোনো কিছুকে আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি। তাই তার ওয়েব পেজটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে অবশ্যই সেটাকে ইন্টারনেটে যুক্ত আছে এমন কিছুতে রাখতে হবে। সো 3 নাম্বার কাজ হচ্ছে সার্ভারে হোস্ট করা বা সার্ভারে রাখা। 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনে সাবমিট করা। 4 নাম্বার কাজটা হচ্ছে সার্চ ইঞ্জিনে সাবমিট করা। এটা কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে দেখেন যে আপনি আর আমি ট্যালেন্ট বা লিজেন্ড যাই বলেন না কেন, আমরা অলরেডি জানি যে সাকিব খানের ওয়েবসাইটের নাম কি। সাকিব খানের ওয়েবসাইটের নাম হচ্ছে সাকিব.com, ধরেন যে সাকিব.com। তো এটা আমি আর আপনি জানি, কিন্তু অনেক মানুষ আছে, এই বিশ্বের অনেক মানুষ আছে যারা জানে না এই নাম, মানে এই সাকিব.com এটা জানে না। তো সেই ক্ষেত্রে কিভাবে তাকে খুঁজে পাবে? তাকে খোঁজার একটা তো মাধ্যম লাগবে। বাট সবাই জানে যে সাকিব খান এই টাইপের মানুষ, মানে সাকিব খানকে সবাই চিনে, বাট সাকিব খানের যে একটা ওয়েবসাইট আছে সেটাকে সে চিনে না। তো যদি কেউ সাকিব খান লিখে সার্চ করে তাহলে যাতে তার ওয়েবসাইটটা চলে আসে, তার ওয়েবসাইটটা যাতে চলে আসে সেই কাজটা কে করবে? সার্চ ইঞ্জিন। তো একটু খেয়াল করবেন, আমরা অনেক সময় গুগলে সার্চ করি বিভিন্ন প্রশ্ন বা প্রবলেম গুলা গুগলে সার্চ করি। আমরা কি কখনো কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটে গিয়ে সেই প্রশ্ন খুঁজি না? আমরা গুগলে সার্চ করি যে কি সার্চ করি, বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আমরা কিভাবে পাই? সেটা আমাদেরকে গুগল দেয় কার কাছ থেকে? অন্য কোনো না কোনো একটা ওয়েবসাইট থেকে। তো এইখানে যখন সাকিব খান, মানে আপনি যখন গুগলে সাকিব খান লিখবেন তখন গুগল কি করবে, তার ওয়েব পেজ থেকে সাকিব খানের ইনফরমেশন গুলো এনে দেখাবে। মানে হচ্ছে তার ওয়েব পেজটা বা তার ডোমেনটাকে সে দেখাবে। তো এই সার্চ ইঞ্জিনে যদি সাকিব খানের ডোমেন না থাকে বা সাকিব খানকে যদি সার্চ ইঞ্জিন না চিনে তাহলে তো সে খুঁজে পাবে না আর দেখাইতেও পারবে না। এই কারণে আমাদেরকে কি করতে হয়, ওই ডোমেনটাকে এই সার্চ ইঞ্জিনের সাথে ইন্টিগ্রেট করতে হয়, মানে চিনায় দিতে হয় যে হ্যাঁ এই যে ধরো ভাই এটা একটা ডোমেন, এটার নাম হচ্ছে সাকিব.com, এটা হচ্ছে সাকিব খানের ওয়েবসাইট, এখানে এই সার্ভিস গুলো পাওয়া যায়। তখন সার্চ ইঞ্জিনে কেউ যদি সার্চ করে ওই রিলেটেড কন্টেন্ট যদি কেউ সার্চ করে তখন ওই সাকিব খানের ওয়েবসাইটটাকে দিয়ে দেয়। একটু ক্লিয়ার? আচ্ছা, সাকিব খান আপনার প্রিয় নায়ক, মন খারাপ করবেন না, সাকিব খান ভালো মানুষ। তো উনি আসলে ভালো কাজই করছে, খারাপ কিছু করে নাই। এটা বুঝতে পারছেন কিনা যে একটা ওয়েব পেজ, একটা ওয়েবসাইট বানাতে আমাদের কি কি লাগে? এটা একটু কাইন্ডলি জানাবেন যে একটা ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে, এটা ক্লিয়ার কিনা। ওকে, যদি বুঝে থাকেন আমরা পরবর্তী স্লাইডে যাব। এইখানে বিশাল বড় একটা আর্টিকেল দেওয়া আছে, আমার এনার্জি নাই যদিও এটা পড়ার মতন, আপনারা একটু পড়ে নেবেন। আমি ছোটখাটো বিষয়গুলো একটু মার্ক করে রাখবো। এটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইট বানাইলে কি কি সুবিধা পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে এখানে লেখা আছে। আপনারা কেন পড়বেন? কারণ বড় প্রশ্ন আসতে পারে যে ওয়েবসাইটের প্রয়োজনীয়তা কি, ব্যাখ্যা করো। তো এই টাইপের যদি একটা প্রশ্ন চলে আসে যে ওয়েবসাইটের প্রয়োজনীয়তা কি, ব্যাখ্যা করো, তখন আপনাদের এই বিষয়গুলো লাগবে। যদি জাস্ট এখানে কয়টা বিষয় আছে, 2টা 4টা 6টা 8টা 9টা পয়েন্ট আছে, তো আপনারা যদি 5টা পয়েন্টও লিখে দেন কেউ তাহলে ফুল মার্ক পাবেন।
তাও দেখেন যে এখানে হালকা পাতলা আমি একটু কথাবার্তা বলি যে খুব কম খরচে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েবসাইট ব্যবহার করে তাদের ব্যবসা প্রসার করতে পারবে। আচ্ছা, এইটা বোঝানোর আগে আমি একটু মানে 5-6 বছর আগে চলে যাই। কখনো কি এরকম শুনছেন যে মাইকিং করতেছে যে সুখবর সুখবর সুখবর, যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বলতেছে আজকে চলে আসুন আমাদের ভ্যানের কাছে, আজকে আমাদের শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য এত টাকা এত টাকা এত টাকা। এই টাইপের কিছু জিনিস বুঝতে পারছেন, মানে এই টাইপের কথাবার্তা হয়তো আগে শুনছেন বা মাইকিং শুনছেন। তারপরে দেখবেন যে বিভিন্ন বড় বড় ব্যানার লাগায় রাখতো, যে মার্কেটিং যতগুলো ব্যানার থাকে দেখবেন ঢাকা শহরে এখনো প্রচুর পরিমাণে ব্যানার। তবে এই জিনিসগুলা এটা 2-3 বছর বা 5 বছর আগে অনেক জনপ্রিয় ছিল। মাইকিং করতো, কোনো কিছু হইলেই মাইকিং করতো, যে মাইকিং করে জানায় দিত। কিন্তু এখন আর মানুষ ওই টাইপের মাইকিং টাইকিং করে না। এখন সবাই ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে, মানুষের হাতে হাতে ফোন থাকে, এখনো করে এমন। আচ্ছা, তবে খুব কম করে। আগে তো প্রতিদিনই 2-1 জনকে শোনা যায়, তো এখন হয়তো মাসে একবার একটা মাইকিং আমি শুনি ঢাকাতে। তারপরে আরো 6 মাসে হয়তো মাঝে মাঝে শোনা যায়। ইন্টারনেটের প্রসারের ফলে তথ্য প্রযুক্তির অবদানে অনেক কিছু সহজ হয়ে গেছে। যেহেতু মানুষের হাতে স্মার্টফোন চলে আসছে, মানুষ প্রতিনিয়ত ইন্টারনেটের দিকে যাচ্ছে আর প্রচুর পরিমাণে ইন্টারনেটে সময় ব্যয় করতেছে, যে কারণে মানুষের কাছে পৌঁছানোর একটা সহজ মাধ্যম হয়ে গেছে এখন ইন্টারনেট। আপনার কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি যদি চান যে আজকেই 10 লাখ মানুষের কাছে আপনার প্রোডাক্টটা চলে যাক, আপনি খুব সহজেই কিন্তু 10 লাখ মানুষের কাছে পাঠাতে পারবেন। কিভাবে? আপনি চাইলে ফেসবুকের বোস্টিং এর মাধ্যমে আপনি পাঠিয়ে দিতে পারেন, কারণ ফেসবুকের কাছে 10 লাখ না, আপনি যদি চান যে 10 মিলিয়ন মানুষের কাছে চলে যাবে, ফেসবুক 10 মিলিয়ন মানুষের কাছে পাঠিয়ে দিবে। কিন্তু এটা যদি ওই মাইকিং প্রথায় চলে যান, মানে প্রাচীন কালের প্রথায় চলে যান, তখন কিন্তু টাফ হয়ে যাবে। আপনি 10 লাখ মানুষের কাছে পৌঁছাইতে গেলে মিনিমাম আপনার কয়েক হাজার মাইক ভাড়া করে নিয়ে মাইকিং করতে হবে, তাই না? কিন্তু ইন্টারনেটের কারণে খুব সহজেই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে। এই কথাটাই বলছে যে খুব কম খরচে ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েবসাইট ব্যবহার করে তাদের ব্যবসা প্রসার করতে পারতেছে, এটাই বলছে। তারপরে দেখেন, যে কেউ যে কোনো স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য যে কোনো সময় দেখতে পারতেছে। তো আগের কথায় যদি চিন্তা করি যে আপনি যে কোনো একটা পণ্য আনার জন্য সেই দোকানে যাইতে হয়েছে বা মার্কেটে যাইতে হয়েছে, তাই না? আপনি ধরেন যে কোন একটা রেজাল্ট, মানে অনেক আগে আমার বোন যখন পরীক্ষা দিত তখন রেজাল্ট আনার জন্য স্কুলে গিয়ে রেজাল্ট আনতে হইতো। এখন কি এরকম হয় যে আপনি স্কুলে গিয়ে রেজাল্ট আনেন? না, এখন কিন্তু আর স্কুলে গিয়ে আমরা রেজাল্ট আনি না, আমরা মোটো ফোনের মাধ্যমেই বা যে কোনো একটা মানে শিক্ষামূলক এডুকেশন যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকে রেজাল্ট পাচ্ছি। এই কথাটাই বলতেছে যে যে কেউ যে কোনো স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কোনো সময় দেখতে পারে। মানে আপনার রেজাল্ট যখন প্রকাশ হয় সাথে সাথে যে কোনো মানুষ কি করতেছে, ঢুকে রেজাল্টটা দেখতে পারতেছে। আচ্ছা, আপনি সিঙ্গেল, আপনি 2-1 বছর ওয়েট করেন, আপনি আর সিঙ্গেল থাকবেন না, আপনি মিঙ্গেল হয়ে যাবেন বা ডাবল হয়ে যাবেন। আচ্ছা, আমি নাম বলি না, কারণ আমার নাম বলতে একটু প্রবলেম হয়। আসলে মানুষের নাম যদি ভুল করে, আসলে পড়াশোনা তো একটু কম জানি, যদি মানুষের নাম একটা বলে দেওয়ার না একটা, তখন তো আবার মারামারি লাগবেন, তাই আর নাম বলি না। ওকে, তারপর এটা দেখেন, নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। এটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে এখন নতুন কোনো আপডেট, লাইক আজকের কথাই চিন্তা করেন, আজকে হয়তো আইপিএল চলতেছে, কার চলতেছে আমি খেলা খুব বেশি দেখি না, আজকে আইপিএল দূর আজকে আইপিএল এর যে 2টা ম্যাচ চলতেছে, সেই ম্যাচের খবরগুলা কিন্তু আপনার কিভাবে পাবেন? কোন একটা ওয়েবসাইটে ঢুকলে আপনি সাথে সাথে পাচ্ছেন। বিষয়টা হচ্ছে আপনি যখন ওই ক্লিক বাজে ঢুকেন তখন কি হচ্ছে, একটা বল করার পরেই বলে কত রান পাইছে বা কি হয়েছে না হয়েছে সেই ডিটেলসটা কিন্তু আপনি সাথে সাথে জানতে পারতেছেন। এটা কিভাবে জানতেছেন? এটা হচ্ছে ওই ক্লিক বাজ কি করতেছে, একটা এন্ট্রি দিতেছে, মানে আপনার ওয়েবসাইটে অ্যাড করে দিচ্ছে। এই কথাটাই বলছে যে আপনার নির্দিষ্ট প্রসেস,
এর মাধ্যমে ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করতে পারবেন। আপনি যদি চান যে এখনই কোনো একটা কিছু পাবলিশ করবেন, তখনই পাবলিশ করতে পারবেন। অনেকটা আরো সহজ করে বলি, এই জিনিসটা হচ্ছে আপনার মন চাচ্ছে যে আপনি একটা এখন ফেসবুকে পোস্ট করবেন, তাও আবার কি আমারই নিয়ে, আমি সব থেকে বাজে টিচার, আমাকে নিয়ে মোটামুটি এন তেন সিলিং ফ্যান অনেক কিছু বইলে একটা পোস্ট করে দিলেন। তার মানে কি আপনি ওই ফেসবুক ওয়েবসাইটের মাধ্যমে আপনার একটা তথ্য প্রকাশ করতে পারতেছেন। এই বিষয়টাই বলছে ফেসবুক এটাও এক ধরনের ওয়েবসাইট। আচ্ছা, তারপরে আর আমি পড়াইতে চাই না, বাকিগুলো একটু কাইন্ডলি পড়ে নেবেন, আমি স্লাইড দিয়ে রাখবো। কোনোটা যদি আপনারা না বুঝতে পারেন সেই ক্ষেত্রে রিপ্লে অবশ্যই প্রশ্ন করবেন, আমি রিপ্লে দিব। একটু লেট হলেও রাগ করেন না, কারণ আমার মোটামুটি অনেক কিছু আছে, বউ আছে, তারপরে অফিস আছে, কাজ আছে। সো পরের স্লাইডে যাই। সার্ভার ক্লায়েন্ট, সার্ভার ক্লায়েন্ট এই জিনিসটা একটু ফানি টাইপের হবে, এইটা দেখে কেউ হাসবেন না। তো আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্যই মূলত এই স্লাইডটাকে এইভাবে তৈরি করা। আচ্ছা দেখেন, আপনারা এই কমেন্ট খেলা একটু বন্ধ করেন, পড়াশোনা করেন, ঠিক আছে? মারামারি পরে করেন, সমস্যা নাই, পরীক্ষার পরে প্রচুর সময় পাবেন। মারামারি করার জন্য 3-4 মাস সরকার সময় দিবে, প্রবলেম নাই। ওকে, সার্ভার ক্লায়েন্ট, একটু আগে সার্ভার কথাটার সাথে আমরা পরিচয় হয়ে আসছে, আমাদের পরিচিতি অলরেডি লাভ করছি। এইখানে আরেকটা কিওয়ার্ড চলে আসছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট। তো আমরা সার্ভারও শিখবো, ক্লায়েন্টও শিখবো। তো এই দুটা জিনিস দেখার আগে আপনি এই ছবিটার দিকে একটু চিন্তা করেন। এই ছবিটাতে কি হচ্ছে একটু কমেন্টে জানাবেন। এই ছবিটাতে কি হচ্ছে একটু কমেন্টে জানাবেন। কমেন্ট খেলা কিভাবে, এই যে আপনারা যা করতেছেন এই খেলাটাকে বলা হয় কমেন্ট খেলা। ওকে, এই ছবিটাতে আলটিমেটলি একটা গাবি কি করতেছে, বাচ্চাকে দুধ দিচ্ছে, মানে বাছুরকে দুধ দিচ্ছে। তো গাবি সার্ভিসটা দিচ্ছে, মানে দুধ দিচ্ছে কাকে, এই বাছুরটাকে। তো যে সার্ভিস দিচ্ছে সে হচ্ছে সার্ভার, আর যে সার্ভিসটা নিচ্ছে সে হচ্ছে ক্লায়েন্ট। সো এখানে ক্লায়েন্ট হচ্ছে বাছুরটা, আর সার্ভার হচ্ছে এই গাবিটা। একটু বুঝতে পারছেন? তো সার্ভার কোন জিনিসটা, সার্ভার হচ্ছে যে মূলত সার্ভিসটা দিবে, সার্ভিস এনিথিং, সেটা আমরা পরে চিন্তা করব যে সার্ভিস কি জিনিসটা। যে সার্ভিসটা দিবে সে হচ্ছে সার্ভার, আর যে সার্ভিসটা নিবে সে হচ্ছে ক্লায়েন্ট। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। আপনারা যদি এই পরীক্ষার হলে এভাবেও লিখে দেন, তাও টিচার মার্ক দিতে বাধ্য। তবে আমরা যদি একটু বইয়ের ভাষায় কথাবার্তা বলি বা লিখি, তাহলে স্যার একটু খুশি হয়ে যাবে, কারণ স্যারেরও কমন পড়বে, স্যার বইটাতে এরকম ভাবে পড়ছিল। তো স্যারের যেহেতু কমন পড়বে, স্যার আপনাদের মার্ক দিবে। তো এইখানে দেখেন সার্ভারের সংজ্ঞাটা আমি কিভাবে দিচ্ছি। যে কম্পিউটার সার্ভিস প্রদান করে তাকে সার্ভার বলে, যে কম্পিউটার সার্ভিস প্রদান করে তাকে সার্ভার বলে। একটু বুঝতে পারছেন? যদি এতটুকু বুঝে থাকেন, এখানে আমি আরো দুইটা পয়েন্ট মার্ক করে রাখছি। একটা হচ্ছে সেন্ট্রাল কম্পিউটার বা কেন্দ্রীয় কম্পিউটার, আর একটা হচ্ছে ডাটা স্টোর করে রাখে। তো একটু আগে বললাম যে যে কম্পিউটার সার্ভিস প্রদান করে তাকে বলা হচ্ছে কি সার্ভার, আর এই সার্ভারের আরেক নাম হচ্ছে সেন্ট্রাল কম্পিউটার বা কেন্দ্রীয় কম্পিউটার। মানে হচ্ছে যার কাছে সব তথ্য আছে সে তথ্যগুলা দিয়ে থাকে বা শেয়ার করে থাকে। আর এর কাছে কি থাকে, ডাটা স্টোর করে রাখে। সার্ভার মূলত তার কাছে ডাটা স্টোর করে রাখে। ডাটা ক্যান বি, বললাম একটু আগে যে ডাটা ক্যান বি এনিথিং, সেটা হইতে পারে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, এনিথিং। তারপরে আসেন যে ক্লায়েন্ট জিনিসটা কি। ক্লায়েন্টের ক্ষেত্রে যে সকল কম্পিউটার বা যে কম্পিউটার সার্ভিস গ্রহণ করে তাকে ক্লায়েন্ট বলে, যে কম্পিউটার সার্ভিস গ্রহণ করে তাকে ক্লায়েন্ট বলে। তো ক্লায়েন্টের আরেকটা নাম হইতে পারে, সেটা হচ্ছে ওয়ার্ক স্টেশন। সে কি করে, মূলত ডাটাটাকে ব্যবহার করে। আমি কিওয়ার্ড গুলা বলে রাখতেছি, আপনারা জাস্ট কিওয়ার্ড গুলা মাথায় রাখবেন, আর প্রশ্ন আপনাদের মতন করে লিখে ফেলবেন। যদি প্রশ্ন আসে, প্রশ্নের উত্তরগুলো আপনাদের মতো করে লিখে ফেলবেন। আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন। যদি বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাবো। একটু কাইন্ডলি জানাবেন যে এটা বুঝতে পারছেন কিনা। সার্ভার জিনিসটা কি, ক্লায়েন্ট জিনিসটা কি। আমি আবার বলতেছি, সার্ভার হচ্ছে যে সার্ভিস প্রদান করে সে হচ্ছে সার্ভার, আর যে গ্রহণ করে সে হচ্ছে ক্লায়েন্ট। সার্ভারের
আরেকটা নেম হচ্ছে সেন্ট্রাল কম্পিউটার বা কেন্দ্রীয় কম্পিউটার। সে মূলত ডাটাকে কি করে স্টোর করে। আর ক্লায়েন্টের ক্ষেত্রে বিষয়টা উল্টা, ক্লায়েন্ট কি করে সার্ভিস গ্রহণ করে। আর ক্লায়েন্টের আরেক নাম হচ্ছে ওয়ার্ক স্টেশন। আর ক্লায়েন্ট কি করবে মূলত ডাটা ব্যবহার করবে। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। ওয়েব সার্ভার। এতক্ষণ আমরা মোটামুটি সার্ভার নিয়ে অনেক পকপক করছি, এখন আমাদের ওয়েব সার্ভার নিয়ে একটু পকপক করতে হবে। ওকে, এটাও তেমন কিছু না, যেহেতু সার্ভার কথাটা আছে, আমরা অলরেডি সার্ভার জানি। ওয়েব সার্ভার তার মানে কি, ওয়েব কথাটা লাগায় দেন, যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। একটু সহজ করে যদি বলেন যে সার্ভারে কি থাকে, কোনো তথ্য জমা থাকে, আর সেই সার্ভারে যদি ওয়েব পেজ বা ওয়েবসাইট জমা থাকে তখন সেটা হয়ে যাবে ওয়েব সার্ভার। ক্লিয়ার? ওকে, পরবর্তী স্লাইডে যাই। আইপি। এখন মাথা ঘুরে যাবে আপনাদের, মোটামুটি নাড়াচাড়া দিয়ে বসেন যে আমরা এতক্ষণ যা পড়াশোনা করলাম মোটামুটি থিওরি, এটাও থিওরি, তবে এটাতে বুঝার মতন অনেক কিছু আছে। এটাও থিওরি, বাট এটাতে বুঝার মতো অনেক কিছু আছে। আমরা পরবর্তী স্লাইড গুলোতে এটা ক্লিয়ার হওয়ার ট্রাই করব। যদি এটা ক্লিয়ার হন আপনাদের, আমি শিওর যে আইপি থেকে অ্যাটলিস্ট একটা প্রশ্ন পাবেন। আইপি থেকে আপনি অ্যাটলিস্ট একটা প্রশ্ন পাবেন। তো আইপি জিনিসটা মাথায় রাখবেন। ওকে, শুরু করা যাক। আইপি, শুধুমাত্র আমি আইপি অ্যাড্রেস লিখে রাখছি, আর কিছু লিখছি না, তবে এটা সম্পর্কে আমরা একটু বলবো। আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, বা আইপি স্ট্যান্ড ফর ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেটে যুক্ত প্রতিটি ডিভাইসের লজিক্যাল অ্যাড্রেসই হলো আইপি অ্যাড্রেস। এই সেন্টেন্সটা আপনাকে বুঝতে হবে। প্রথম কি বলছি, আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। যেহেতু ইন্টারনেট কথাটা আছে, তাহলে আপনার সঙ্গেতেও ইন্টারনেট জিনিসটাকে রাখতে হবে। ইন্টারনেটে যুক্ত প্রতিটা ডিভাইস, এই যে আপনার কম্পিউটার, ফোন, সেগুলো কি একটা ডিভাইস, সেগুলো আপনার ইন্টারনেটে যুক্ত আছে দেখেই আজকে আমার ক্লাস দেখতে পারতেছেন। লজিক্যাল অ্যাড্রেস জিনিসটা কি? লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে সাময়িক সময়ের জন্য তার ঠিকানা। লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে সাময়িক সময়ের জন্য তার ঠিকানা। ধরেন কখনো কি আপনি কখনো এমন কোন জায়গায় গেছেন যে পরীক্ষা, জাস্ট হচ্ছে কোন একটা সেমিনারে গেছেন, তো আপনার একটা আইডি নাম্বার দিছে, আপনার নাম ঠিকানা কিচ্ছু নেই নাই, বাট আপনার গলার মধ্যে একটা আইডি ঝুলাই দিছে। অথবা এরকম কি কখনো হয়েছে যে আমরা একটা খেলা খেলছি, ছোটবেলায় একটা খেলা খেলছি যে আম জাম কাঁঠাল লিচু, মানে এক একজনের একটা নাম থাকে, তার নাম রিয়েল নাম থাকে না। যেমন আমার নাম আতিক, বাট আমার নাম আতিক রাখে না, হয়তো আমার নাম রাখছে আম বা জাম এই টাইপের। তখন আমাকে হয়তো কেউ ডাকছে আমার, মানে আম ধরে ডাকছে। এক কথায় বলতে পারেন যে অন্য একটা নাম ব্যবহার করে, কিন্তু সাময়িক সময়ের জন্য, সেটা হয়তো পরবর্তীতে ওই নামটা আর থাকে না বা অন্য কোনো নাম থাকে। এই জিনিসটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল হচ্ছে যে অ্যাড্রেসটা আছে, এটা হচ্ছে মূলত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে চিনবে। মানে একটা আইপি যে একটা কম্পিউটারকে সারা জীবন চিনবে, বিষয়টা এরকম না। এই অ্যাড্রেসটা যখনই লজিক্যাল কথাটা চলে আসবে, তখন হচ্ছে যে ডিভাইসটা আছে ওকে সাময়িক সময়ের জন্য সে আইডেন্টিফাই করে রাখবে। যখনই আম বলতো তখন কি করতাম, আমি রিপ্রেজেন্ট হইতাম। তো ঠিক এইখানেও যে একটা কম্পিউটার, ধরেন যে একটা পিসি বা কম্পিউটার, এর একটা নাম আছে, ধরেন যে এর নাম আম। আবার এইখানে আরেকটা কম্পিউটার, এর নাম ধরেন যে জাম। ছোটবেলার একটা খেলা জাস্ট। তো এই আমটা সারা জীবন এই কম্পিউটারের নাম আম থাকবে না। এটাকে যদি আপনি এইখানে নিয়ে আসেন, তখন এটা আম হয়ে যেতে পারে আর এটা জাম হইতে পারে। তো এই ধরনের কেসে যদি আইপি গুলা সাময়িক সময়ের জন্য অ্যাসাইন করা হয়,
তখন সেটা হবে লজিক্যাল অ্যাড্রেস। এই জন্যই বলা হয় যে আইপি সাময়িক সময়ের জন্য থাকে, আইপি গুলা একটা কম্পিউটারে সারা জীবন সেম থাকে না, যে কারণে বলা হচ্ছে এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। বুঝতে পারছেন? এটা একটু কমপ্লেক্স, তাও আমি যতটুকু ট্রাই করছি সহজ করে বলার জন্য। জাস্ট মাথায় রাখবেন যে ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটা অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা ডিভাইসের একটা অ্যাড্রেস থাকে। অ্যাড্রেস মানে কি? ঠিকানা, একটা ঠিকানা থাকে, সেই ঠিকানাটাকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। এইখানে আমি শুধুমাত্র যে কথাটা অ্যাড করছি সেটা হচ্ছে লজিক্যাল ঠিকানা। লজিক্যাল ঠিকানা কেন? কারণ হচ্ছে ওই ঠিকানাটা পরিবর্তনশীল। আজকে ওই ঠিকানাটা আছে, কালকে ওই ঠিকানাটা থাকবে না, কালকে হয়তো অন্য কোনো ঠিকানা তার কাছে চলে আসবে। তো এই কারণে এটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। ওকে, পরবর্তী জিনিসটা দেখেন। ইন্টারনেটে যুক্ত প্রতিটি ডিভাইসকে ইউনিক ভাবে আইডেন্টিফিকেশনের জন্য এক ধরনের নাম্বার ব্যবহার করা হয়। এই নাম্বারগুলোকে আইপি অ্যাড্রেস বলে। এই কথাটাকে একটু বড় করে লেখা হয়েছে, আর কিছুই না। এই উপরের কথাটাকে একটু বড় করে লেখা হয়েছে। আপনারা যেটা ভালো লাগে এটা মাথায় রাখবেন, তবে একটুক মাথায় রাখবেন, মনে রাখার জন্য একটু মাথায় রাখতে হবে যে ইন্টারনেটে প্রচুর পরিমাণে ডিভাইস আছে, কম্পিউটার থেকে শুরু করে ফোন, তারপরে হচ্ছে রাউটার, সব ডিভাইস গুলাকে ইন্টারনেটের মধ্যে কানেক্টেড থাকে। ওই ইন্টারনেটের ডিভাইস গুলাকে আমরা চিনার জন্য একটা নাম্বার ব্যবহার করে থাকি বা একটা ঠিকানা ব্যবহার করে থাকি। ওই ঠিকানাটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস। ক্লিয়ার? বুঝতে পারছেন কি না বলেন? ওকে, যদি বুঝে থাকেন আমরা পরবর্তী স্লাইডে যাব। তো আইপির ক্লাসিফিকেশন বা আইপির প্রকারভেদ। আইপি সাধারণত দুই প্রকার। আইপি মূলত দুই প্রকার, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। IPv4 মানে হলো, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন, বিতে ভার্সন 4 আর 6 এ হচ্ছে ভার্সনটা 6। মানে IPv4 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 হচ্ছে IPv6। এই জিনিসটা দুটা ভার্সন কেন আসছে আমরা এই স্লাইডে দেখি যে দুইটা ভার্সন কেন দরকার ছিল। একটা ভার্সন হইলেই তো হয়তো, তাই না? ওকে, আমরা শেষ করে দেবো, আর মাত্র 2টা বা 3টা স্লাইড আছে। কয়টা বাজে? অলরেডি ক্লাস শেষের দিকে, আপনারা একটু নজর দেন। ইন্টারনেটের দুই ধরনের আইপি পাওয়া যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। IPv4টা কেন আনা হয়েছিল সেটা আমরা পরে দেখবো, আর 6টা কেন আসছে সেটা পরে দেখবো। আমরা প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে IPv4। তো IPv4 কথাবার্তা বলার জন্য আমি কিছু পয়েন্ট রেখে দিচ্ছি। আপনারা জাস্ট এই পয়েন্টগুলো যদি মনে রাখেন, আপনার IPv4 সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। প্রথম কথাটা হচ্ছে, এটা যেহেতু একটা নাম্বার, আইপি আমরা একটু আগে দেখলাম যে আইপিটা মূলত কি, আইপিটা হচ্ছে একটা নাম্বার। আইপিটা যেহেতু একটা নাম্বার, তো ওই নাম্বারটা কত বিটের হবে? 32 বিটের হবে। তো IPv4 হচ্ছে 32 বিট, আর 8 বিট সমান হচ্ছে 1 বাইট, সো 4 বাইট। ক্লিয়ার? IPv4 32 বিটের, আর 32 বিট সমান হচ্ছে 4 বাইট। আপনাদের প্রশ্ন আসতেই পারে যে IPv4 কত বিটের বা কয় বাইট? সো আনসার হবে 32 বিট 4 বাইট। তারপর হচ্ছে কি থাকবে? অক্টেট থাকবে 4টা। অক্টেট থাকবে 4টা। অক্টেট 4টা বলতে বোঝাচ্ছে আপনার 4টা ভাগ থাকবে, 2টা 3টা 4টা, এরকম 4টা ভাগ থাকবে। আমরা ভাগগুলা পরবর্তীতে দেখব। তো সেপারেটর জিনিসটা কি? মানে এই যে ভাগগুলো আছে, এই ভাগগুলাকে মানে আলাদা করতেছে কি দ্বারা? একটা ডট দ্বারা। এই 4টা ভাগকে আলাদা করা হয়েছে ডট দ্বারা। আর রিপ্রেজেন্টেশন বলতে এই যে নাম্বারটা, আমরা একটু আগে বলছি যে আইপি যে একটা নাম্বার, এই নাম্বারটা তো নাম্বার অনেক টাইপের হইতে পারে, বাইনারি হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে, অক্টাল হইতে পারে, ডেসিমাল হইতে পারে। তো এই IPv4 কোন নাম্বারে প্রকাশ করে? নাম্বারটা প্রকাশ করে ডেসিমেল নাম্বার। তো IPv4 মূলত রিপ্রেজেন্ট করে ডেসিমেল নাম্বার, আর এর টোটাল আইপি সংখ্যা হচ্ছে 2 to the power n।
তো 2n বলতে আমরা কি বুঝাচ্ছি, n ইকুয়ালটা হচ্ছে আমার টোটাল বিট সংখ্যা, n ইকুয়াল হচ্ছে টোটাল হচ্ছে বিট সংখ্যা, তাহলে বিট কয়টা 32, সো 2 একটা লার্জ অ্যামাউন্ট অফ নাম্বার হবে এখানে। তো এতগুলা আইপি আছে IPv4 এ 2 বুঝতে পারছেন? একটু বুঝতে পারছেন কিনা দেখেন যে IPv4 32 বিটের 4 বাইট, 4টা গ্রুপ বা অক্টেট থাকে, সেপারেটর হচ্ছে ডট রিপ্রেজেন্ট করে ডেসিমেল নাম্বার দ্বারা, আর টোটাল আইপি হচ্ছে 2n, n ইকুয়াল হচ্ছে বিট সংখ্যা, বিট হচ্ছে 32, সো n^32 যেটা। এইখানে এসে আমরা একটা এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে আরেকটা বিষয় বলি নাই বা এখানে মার্ক করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আমরা 4টা গ্রুপ বানাইছি, এই 4টা গ্রুপ, এই প্রত্যেকটা গ্রুপে কতগুলো বিট থাকতে পারবে, যেহেতু 32 আর এটাকে 4টা ভাগে ভাগ করলে তাহলে থাকতে পারতেছে কত 8 বিট। 8 বিটস প্রত্যেক গ্রুপে মূলত কন্টেইন করতে পারবে 8 বিট। 8 বিট মানে হচ্ছে আমরা জানি যে 0 1 0 0 0, এই এক একটা হচ্ছে এক একটা বিট, তার মানে কি এরকম 0 1 8টা কন্টেইন করতে পারবে, এই 0 1 8টা কন্টেইন করতে পারবে, তাহলে 8 16 24 32, তো 4টা গ্রুপে 32টা বিট থাকবে। সো এইখানে দেখেন একটা আমি ডেসিমেল নাম্বার লিখছি যে 172.100.3.98। তো আপনি দেখেন যে এইটার মধ্যে এই 4টা বিষয় আছে কিনা, আপনি দেখেন এটা 32 বিটের কিনা, অবশ্যই এটা 32 বিটের, কারণ দেখেন 172 কোনোটাই 8 বিটের উপরে যায় না, এইখানেও 8 বিট আছে, 8 বিটের উপরে যাবে না, ম্যাক্সিমাম কত 8 বিটেই হইতে হবে। তো এটা হচ্ছে আপনার 32 বিটের। কিভাবে এটা আপনারা একটু দেখবেন যে এর বাইনারি করে দেখবেন, এর বাইনারি যা আসে অবশ্যই সেটা 8টার মধ্যে থাকবে, 8টার বাইরে যাবে না, এর বাইনারিও 8টার মধ্যে থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে 8টার মধ্যেই। বুঝতে পারছেন কিনা? তারপরে কি 4টা ভাগ আছে, এই যে একটা ভাগ, এই যে একটা, দুইটা, তিনটা, 4টা ভাগ ডট দ্বারা আলাদা করছে, আর 172 100 এগুলো হচ্ছে কি ডেসিমেল নাম্বার। বুঝতে পারছেন? এই যে আমি এখানে লিখেও দিচ্ছি যে 172 এর বাইনারি কি, এর বাইনারি যদি ডান দিক থেকে কাউন্ট করেন 0 0 1 1 0 1 0 1, তো এখানে দেখেন 8টাই আছে, এই যে 4টা, এই যে 4টা, তো সব জায়গায় দেখেন 8টা আছে। তো বুঝতে পারছেন কিনা যে IPv4 জিনিসটা কি, আর এর কিছু বৈশিষ্ট্য আমি দিয়ে রাখছি, এইগুলা যদি আপনারা লিখেন তাহলেই হবে। যদি বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। এই IPv4 এর আরো কিছু ক্লাসিফিকেশন আছে, এটা জাস্ট আপনারা মাথায় রাখবেন যে IPv4টাকে আবার 5 ভাগে ভাগ করছে, এটা আপনাদের বইয়ে আছে। 5 ভাগ কি কি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। আমি এগুলো নিয়ে ডিটেলস বলবো না, কারণ আপনাদের এখানে খুব বেশি ডিটেলস নাই, যেহেতু নাই আমি এগুলা নিয়ে পড়াবো না। এখন এইখানে IPv6 নিয়ে কথাবার্তা বলবো। একটু আগে 4 পড়ে আসছি, আমরা এখন 6 নিয়ে কথা বলবো। 6এও সেম, বিট হচ্ছে কয়টা 128 বিট, মানে হচ্ছে 16 বাইট। মাথায় রাখবেন বিট হচ্ছে 128 বিট 6 এ, বাইট হচ্ছে 16টা, এর গ্রুপ হচ্ছে, ওটাই ছিল 4টা, এটা হচ্ছে 8টা, ওইটাই পার গ্রুপে 8টা করে বিট থাকতো, এটাই হচ্ছে 16টা করে বিট থাকে প্রত্যেক গ্রুপে। সেপারেটর ওইটাই ছিল কি ডট ছিল, আর এটাই হচ্ছে কুলন, রিপ্রেজেন্ট করতো ওইটা ডেসিমাল, আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল। ওটার আইপি ছিল 2n, মানে হচ্ছে 232, আর এটা হচ্ছে যেহেতু বিট সংখ্যা 128, এটা হবে 2 128। বুঝতে পারছেন? এখন সব থেকে কমন যে প্রশ্নটা সেটা হচ্ছে IPv4 আর IPv6 এর মধ্যে পার্থক্য নির্ণয় করো বা পার্থক্য দেখাও। এই প্রশ্নটা মোটামুটি অনেক বোর্ডে আসছে, সো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, বিট কয়টা, গ্রুপ কয়টা, কিভাবে সেপারেটর কি রিপ্রেজেন্ট করে, কি দিয়ে টোটাল আইপি কতগুলা, শেষ।
পরবর্তী স্লাইড। এইগুলো আমি কিছু প্রশ্ন দিয়ে রাখছি যে নিচের কোনটি ইনভ্যালিড আইপি অ্যাড্রেস, নিচের কোনটি ইনভ্যালিড আইপি অ্যাড্রেস। এইটা কিভাবে বুঝবেন যে ইনভ্যালিড কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, এইখানে দেখেন মানে আগের স্লাইডে এই অপশনগুলাই ছিল, পরবর্তী স্লাইডে এইখানে আমরা মূলত একটু ডিটেলস আলোচনা করব। তো যেহেতু এটা IPv4 এর 4টা ভাগ আছে, 1টা 2টা 3টা 4টা, দেখেন এইখানে 4টা ভাগে এখানে 192, যেটাকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করলে এরকম আসবে, তারপর এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করলে এরকম আসবে, তারপর এরকম এরকম। তো মোটামুটি আপনি সবগুলাই যদি লক্ষ্য করেন, শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন পাবেন। এইখানে দেখেন যে এইখানে এসে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বিট হয়ে গেছে। কয়টা? 9টা। যেহেতু আপনার আমরা পরে আসছি যে বিট হইতে হবে 8টা, যেহেতু IPv4, আর এইখানে বিট হয়ে গেছে 9টা, কারণ হচ্ছে 256। সো এটা একটা ইনভ্যালিড, বাকিগুলো সবগুলাই ভ্যালিড। কারণ হচ্ছে এইখানে যে আইপি গুলো আছে সবগুলাই মানছে যে এগুলা কি ডেসিমেল সংখ্যা ডট দ্বারা সেপারেট করছে 8 বিটের, সো এটা ভ্যালিড। ডেসিমেল ডট দ্বারা সেপারেট 8 বিট ভ্যালিড। এইখানে ডেসিমেল ডট দ্বারা সেপারেট, বাট এইখানে এসে দেখেন 8 বিট না, এইখানে একটা গ্রুপে 9 বিট ইউজ করা হয়েছে, সো এটা হচ্ছে ইনভ্যালিড। বুঝতে পারছেন? তো এটা কিভাবে বুঝবেন, আর একটা সহজ টেকনিক হয়েছে, আমরা জানি কি, আমরা জানি যে 8 বিটকে যদি অ্যাক্টিভ করে দেন, মানে 1 করে দেন, আপনি সবগুলো বিটকে যদি 1 করে দেন, তখন দেখবেন সর্বোচ্চ যে নাম্বারটা পাবেন সেটা হচ্ছে 255। মানে হচ্ছে 255 এর বাইনারি হচ্ছে 8টা 1, 255 এর বাইনারি হচ্ছে 8টা 1। তার মানে আমাদের লিমিটেশন যেহেতু 8টা, 8টার বেশি যেহেতু হবে না, তাহলে একটা গ্রুপে সর্বোচ্চ 255 হইতে পারে। সো এইখানে এসে দেখেন ক্রস করে ফেলছে, এইখানে 255 না 256 হয়ে গেছে। তো এর উপরে যেহেতু যদি চলে যায় 256 বা তার উপরে যদি চলে যায়, তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে, কারণ শর্ত মানে নাই। যদি বুঝে থাকেন পরবর্তী স্লাইডে যাই। এখানে কি বলছি, এখানে বলছে যে IPv4 এর সর্বশেষ আইপি নিচের কোনটি। এখানে হয়তো একটু সমস্যা হয়েছে যদিও, আচ্ছা আপনারা বুঝে নেন। এখানে আমি বলতেছি যে আমরা তো একটু আগে IPv4 সম্পর্কে আলোচনা করে আসছি, তো ওর সর্বশেষ আইপি কোনটা হইতে পারে, এই প্রশ্নটা দেখেন, সর্বশেষ কোনটা হবে। এটা কিভাবে বুঝবো যে সর্বশেষ? আমরা জানি কি একটা গ্রুপে 8টা বিট থাকে, তাহলে 8টা বিটের সর্বশেষ নাম্বার কি হইতে পারে? 8টাই 1, 3টা 5টা 6টা 7টা 8টা, 8টাই 1 হইতে পারে। আর সর্বনিম্ন কি হইতে পারে? 8টাই 0, 8টা 1 8টা 0। তো 8টা 1 সমান সমান কি 255, আর এটা হচ্ছে 0। তো সর্বোচ্চ হচ্ছে 255 হইতে পারবে একটা গ্রুপে। সো প্রত্যেকটা গ্রুপে সর্বোচ্চ হইতে পারবে 255। তার মানে কি এটা হচ্ছে লাস্ট আইপি, এরপরে আর কোনো আইপি IPv4 এর নাই। বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন এটা একটু জানাবেন প্লিজ, যদি বুঝে থাকেন। আমি বলতেছি যে সর্বশেষ আইপি, IPv4 এর সর্বশেষ আইপি কোনটা? সর্বশেষ আইপি হবে আপনার সবগুলো বিটকে 1 করে দেন, 8 বিটকে 1 করলে কত হচ্ছে? 255। তাহলে প্রত্যেক গ্রুপে সর্বোচ্চ হতে পারে 8টা বিট 1, মানে 255। এই যে এটা। ওকে, পরবর্তী স্লাইড। এটা জাস্ট এক্সপ্লেনেশন, যে আমি একটু আগে ওই যে 1 1 করে দেখাইছি যে সর্বোচ্চ হইতে পারবো 111, এর বেশি তো আর হইতে পারবো না, তাহলে এটার মানে হচ্ছে এটা। ওকে, এইখানে দেখেন যে কোনটা IPv6 এর আইপি, এটা একটু আপনারা বলবেন, এটা আমি বলবো না কোনটা IPv6। এইখানে একটু আগে আমরা IPv4 আর IPv6 নিয়ে কথাবার্তা বলছি, এখানে আপনি কোনটা IPv6 এটা ডিফাইন করবেন। 1 2 3 একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা নূর ভাইয়া আরেকবার একটু কোনটা বলবো ভাই, কোনটা বুঝাবো একটু বলবেন, কোন স্লাইডটা? আমি তো স্লাইড চেঞ্জ করে ফেলছি। আর এটার আনসার দেন যে এইখানে IPv6 কোনটা। 1 2 3 4 জাস্ট লিখলেই হবে। IPv6 কোনটা? IPv6 এর কি কি বিষয় বলছিলাম সেইখানে দেখেন যে কোনটার মধ্যে ওই বিষয়গুলো আছে, তার মানে সেটাই হচ্ছে IPv6। আচ্ছা আমি বলে দিতেছি, IPv6 এর প্রথম শর্তটাই কি ছিল, সেটা 128 বিট। তো এখানে দেখবেন যে 128 বিটে আছে। 2 নাম্বার শর্ত ছিল
প্রকাশ করবে কি দ্বারা? হেক্সাডেসিমাল দ্বারা। IPv6 এই যে হেক্সাডেসিমাল নাম্বার, সেপারেটর দেখেন কুলন, সেপারেটর হচ্ছে কুলন। সো এটা হচ্ছে IPv6 আর বাকিগুলো সবগুলো হচ্ছে IPv4, কারণ এটা হচ্ছে সেপারেটর ডট অক্টেট ডেসিমেল নাম্বার, ডেসিমেল ডট ডেসিমেল। সো এটা হচ্ছে IPv6। আজকের মতন বিদায়। আচ্ছা, পরবর্তী ক্লাসে যদি প্রবলেম থাকে আমরা হালকা পাতলা আলোচনা করব। আজকে আর ক্লাস নিচ্ছি না, আমি রোজা ছিলাম, মোটামুটি অনেক টায়ার্ড হয়ে গেছি। দোয়া করবেন আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেয় রমজান মাস উপলক্ষে, আর আমিও দোয়া করবো আপনাদের জন্য। ওকে, আল্লাহ হাফেজ।